আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। এবার চরমোনাই পীরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারেক রহমান। অধিকাংশ তালিকায় ধারণা নির্ভর এবং তারেক রহমানের সিক্রেট ফাইল। সর্বশেষে জানাবো, মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের, প্রাধান্য পাবেন প্রবীণ নবীন স্বচ্ছ দক্ষ নেতারা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার চরমোনাই পীরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারেক রহমান। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের পর এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যা ৬টায় পুরনো পল্টনের নোয়াখালী টাওয়ারের ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে এর সাক্ষাৎকার হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয় লাভ করে বিএনপি রাজনৈতিক ইতিহাসের সর্বোচ্চ আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের ও বিকালে মন্ত্রিসভার সদস্য শপথ হওয়ার কথা রয়েছে। অধিকাংশ তালিকায় ধারণা নির্ভর এবং তারেক রহমানের সিক্রেট ফাইল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর দীর্ঘ ২ দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন এই মন্ত্রিসভায় শেষ পর্যন্ত কারা স্থান পাচ্ছেন তা নিয়ে দেশজুড়ে কৌতূহল আলোচনা এখন তুঙ্গে। বর্তমানে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য মন্ত্রীদের যেসব তালিকা ঘুরে বেড়াচ্ছে সেগুলোর অধিকাংশই কেবল ধারণা নির্ভর বলে জানা গেছে। বিএনপির নির্ভরযোগ্য একাধিক সূত্র নিশ্চিত করেছে, প্রকৃতপক্ষে কারা নতুন সরকারে ঠাঁই পাচ্ছেন সেই বিষয়টি কেবল দলের চেয়ারম্যান তারেক রহমানই জানেন। দলীয় নীতি নির্ধারকরা এই চূড়ান্ত তালিকাকে চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ সিক্রেট ফাইল হিসেবে অভিহিত করছেন, যা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রক্ষা করা হচ্ছে। দলীয় সূত্রগুলো জানায়, মন্ত্রিসভা গঠনের এই অত্যন্ত সংবেদনশীল বিষয়টি নিয়ে তারেক রহমান দলের স্থায়ী কমিটির অধিকাংশ নেতার সাথে আনুষ্ঠানিক কোনো আলোচনা করেননি। মাত্র ২-১ জন সিনিয়র নেতার সাথে পরামর্শ করলেও তারা এককভাবে দলের চেয়ারম্যানকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছেন। ফলে মন্ত্রিসভার তালিকায় কার নাম অন্তর্ভুক্ত হয়েছে বা কার নাম বাদ পড়েছে তা জানার সুযোগ আপাতত কারো নেই। নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর থেকে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম দিয়ে তৈরি নানা ধরনের তালিকার সামনে এলেও সেগুলোর মধ্যে নামের ব্যাপক ভিন্নতা চোখে পড়ছে। এমনকি টেকনোক্র্যাট কোটায় যাদের নাম প্রচার করা হচ্ছে সেগুলো কোনো নির্ভরযোগ্য ভিত্তি এখন পর্যন্ত পাওয়া যায়নি। মন্ত্রিসভার আকার হতে পারে ৩৭ জনের, প্রাধান্য পাবেন প্রবীণ নবীন স্বচ্ছ দক্ষ নেতারা। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন এই মন্ত্রিসভার চেহারা কেমন হতে যাচ্ছে এবং সেখানে কারা জায়গা পেতে যাচ্ছেন সেটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। নতুন মন্ত্রিসভায় দলের তরুণ নেতারা কতটা স্থান পাচ্ছেন এবং সমমনা দলগুলোকে রাখা হচ্ছে কিনা এসব প্রশ্ন ঘিরেও বিভিন্ন মহলে নানান আলোচনা ও জল্পনা কল্পনা হতে দেখা যাচ্ছে। এমনকি মন্ত্রিসভায় রাখার জন্য বিজয়ীদের কারো কারো পক্ষে ফেসবুক সহ সামাজিক মাধ্যমে প্রচারণা চালানোর ঘটনাও চোখে পড়ছে। যদিও বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন মন্ত্রিসভার আকার ও চেহারার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে তারেক রহমানের প্রথম মন্ত্রিসভা বা সরকারের আকার ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের তুলনায় অনেকটাই ছোট হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে গঠন ও প্রকৃতিতে পরিবর্তন এনে মন্ত্রণালয়ের সংখ্যাও কমিয়ে ৩০-এর নিচে নামিয়ে আনার চিন্তা করছে বিএনপি। মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে আনার ফলে একদিকে সরকারের কাজ যেমন সহজ হবে, তেমনই স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করে দলটি। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে নবীন ও প্রবীণের মিশেলে। নিজ দলের বাইরে ভোটে জয় পাওয়ার সমমনা অন্য দলগুলোর নেতাদের মধ্যেও অনেকে সেই মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন বলে আভাস দিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। এছাড়া নতুন মন্ত্রিসভায় নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে বলে জানিয়েছেন তারা।